দুর্নীতির 2 মামলায় আজ আদালতে যাচ্ছেন খালেদা জিয়া, আত্মসমর্পণ করে চাইবেন জামিন। রোহিঙ্গাদের রক্ষায় ব্যর্থ আন্তর্জাতিক সম্প্রদায়, বলছে জাতিসংঘ। শরণার্থী যুবকরা বেকার হয়, অপরাধে জড়িয়ে পড়ার শঙ্কা। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরান ঢাকার বকশীবাজার বিশেষ জজ আদালতে অরফানেজ ট্রাস্ট মামলার যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ। আদালতে হাজির না হওয়ায় এরই মধ্যে তার বিরুদ্ধে 2 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এতিমদের জন্য বিদেশ থেকে আসা টাকা আত্মসাৎ করার অভিযোগে 2008 সালে রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। 2011 সালের 8 আগস্ট খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা। এতদিন চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন বেগম জিয়া। গতকাল বুধবার বিকেলে দেশে ফেরেন তিনি। বাপেক্স ও পেট্রোবাংলার সাথে নাইকোর চুক্তি বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনে কোনো স্থগিতাদেশ দেননি আপিল বিভাগ। সেই সাথে শুনানি 3 সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে কানাডীয় কোম্পানি নাইকোর সাথে 1 দশকের বেশি সময় আগে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা ও বাপেক্সের করা চুক্তি অবৈধ ঘোষণা করে বাতিল করেন হাইকোর্ট। বাংলাদেশে গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য 2003 ও 2006 সালে নাইকোর সাথে 2টি চুক্তি সই করে বাপেক্স ও পেট্রোবাংলা। রাখাইনে নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে ব্যর্থ হচ্ছে মিয়ানমার সরকার। রোহিঙ্গাদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ আন্তর্জাতিক সম্প্রদায়ও, এমনটাই বলছে জাতিসংঘ। সংস্থাটির 2 জন বিশেষ উপদেষ্টা অ্যাডাম ডিয়েং ও ইভান সিমোনোভিক বুধবার এক যৌথ বিবৃতিতে বলেন, জাতিসংঘ ও সংশ্লিষ্টদের হুঁশিয়ারি সত্ত্বেও রোহিঙ্গাদের রক্ষায় প্রাথমিক দায়িত্বটুকুও পালন করেনি মিয়ানমার। এই ব্যর্থতা জাতিসংঘকেও অপরাধীর কাতারে নিয়ে গেছে। প্রশ্ন রাখেন, প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার সংস্কৃতি আর কতদিন চলবে? এদিকে রোহিঙ্গা মুসলমান নির্যাতনে মিয়ানমার সামরিক বাহিনীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে জাতিসংঘের সাথে কাজ করার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি বড় অংশ তরুণ যুবক। কর্মক্ষম বিশাল অংশ এখন বেকার। ফলে তাদের ঝুঁকিপূর্ণ মনে করছেন রোহিঙ্গাদের নিয়ে কাজ করা উন্নয়ন কর্মীরা। আশঙ্কা, তাদের অপরাধী চক্র বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে ফেলতে পারে। যদিও তরুণ যুবকদের জন্য কোনো কর্মসূচি নেই সরকার বা বেসরকারি সংস্থাগুলোর। জামশেদুল করিমের রিপোর্ট, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে নানা বয়সী মানুষ, যাদের ঠাঁই এখন টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পে। বেসরকারি সংস্থাগুলোর হিসেবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের 25 ভাগই কিশোর থেকে যুবক, যাদের বয়স 15 থেকে 35 বছর। মিয়ানমারের সেনাদের নির্যাতনের মূল লক্ষ্যই ছিল এসব তরুণ যুবক। বেশি জুলুমকল ঘরের দাজ্জা আর 12 বছর তা দিল, 20 বছরই। দেশ হারা এসব রোহিঙ্গা তরুণ যুবকদের সামনে এখন শুধুই অনিশ্চয়তা। উন্নয়ন কর্মীরা মনে করছেন, শরণার্থীদের মধ্যে বেশি ঝুঁকি রয়েছে এই যুবকদের নিয়ে, কারণ তাদের নিয়ে তেমন কোনো কর্মপরিকল্পনা না থাকায় ঝুঁকি আছে উগ্রবাদ সহ নানা অপরাধ কাজে জড়িয়ে পড়ার। এখন যে রোহিঙ্গা যুব জনগোষ্ঠী এখানে আসছে, তারা কিন্তু তাদের সামনে কিন্তু কোনো স্বপ্ন নেই এবং তারা একটা বিভীষিকাময় সময় পার হয়ে তারা আসছে। সুতরাং তাদের ভিতরে এক ধরনের চাপা আক্রোশ থাকতে পারে এবং যেহেতু তাদের কোনো স্বপ্ন নয়, তাদেরকে যে কোনো মানুষ নগদ অর্থের বিনিময়ে হোক অথবা কোনো কিছুর কথাবার্তা বলে তাদেরকে উদ্বুদ্ধ করে যে কোনো ধরনের একটা নেতিবাচক কাজে তাদেরকে সম্পৃক্ত করতে পারে। পুলিশ কর্মকর্তারা বলছেন, নেতিবাচক কাজে জড়ানোর সম্ভাবনা আছে, তাই বেশি নজরদারিতে রাখা হচ্ছে তরুণ যুবকদের। বাংলাদেশ কিন্তু ইজ নট দ্য ল্যান্ড অফ টেররিস্ট অ্যাক্টিভিটিস। এটা কিন্তু বাংলাদেশের টেররিজমের জন্য যে জিনিসটি দরকার, একটা উপযোগী ক্ষেত্র দরকার, বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে সেটা নেই। যে সমস্ত ক্যাম্পগুলোতে একেবারে রাউন্ড দ্য ক্লক যে বিষয়টা বলছি, আমরা কিন্তু এখানে আমাদের নজরদারি রয়েছে এবং আমরা দিনের পর দিন কিন্তু আমরা গ্রাজুয়ালি আমরা আমাদের সক্ষমতা এবং আমাদের ওখানে জনবল আমরা বাড়াচ্ছি। তবে রোহিঙ্গা যুবকদের বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত করার উপর জোর দিয়েছেন এই উন্নয়ন কর্মী। তাদের জন্য সুনির্দিষ্টভাবে তাদের কাজ করা উচিত
এবং কাজগুলোর মধ্যে যেটা হতে পারে একটা হচ্ছে তাকে একটা সুস্থ বিনোদন এবং তাকে একটা শিক্ষামূলক এবং তাকে কর্মসংস্থানমূলক কাজের মধ্যে তাকে নিয়ে যাওয়া এবং তাদেরকে বিভিন্ন কাজের মধ্য দিয়ে তাদেরকে মনিটর করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোরও এগিয়ে আসা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। 5 বছরে দেশে মোবাইল ফোন ইন্টারনেটের গ্রাহক বেড়েছে 7,9,00,000-এরও বেশি, আর সিম ব্যবহারকারী বেড়েছে প্রায় 4.5 কোটি। এই পরিবর্তন কাজের গতি বাড়ালেও এখনও দাম ও স্পিড নিয়ে রয়েছে গ্রাহকদের নানা অভিযোগ। যদিও মোবাইল ফোন অপারেটরদের দাবি অনেক দেশের তুলনায় দাম কম। ইরতিজা নাসিম সৌরভের রিপোর্ট। একবিংশ শতাব্দীর শুরুর দিকেও মানুষের কাছে মোবাইল ফোন ছিল আশ্চর্যের এক বিষয়, তবে সময়ের পরিক্রমায় এখন তা বেশিরভাগ মানুষেরই হাতের কাছে, আর এই সংখ্যা দিন দিনই বাড়ছে। শুধু মোবাইল ফোনে কথা বলা নয়, বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও। তথ্য প্রযুক্তির এই আমূল পরিবর্তন সহজ করে দিয়েছে মানুষের জীবনযাপনকে। বলা যায় হাতের মুঠোয় পুরো পৃথিবী। তথ্য প্রযুক্তির এই ব্যাপ্তি বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে ছড়িয়ে গেলেও তরুণ তরুণীদের মাঝেই এর ব্যবহার বেশি। এখন ভার্সিটির সিলেবাস থেকে শুরু করে ভার্সিটির বাসের টাইম পর্যন্ত ফেসবুক পেজ ছাড়া পাওয়া যায় না। কিন্তু আমরা যে বহির্বিশ্বের সাথে তুলনা করি, তারা যে স্পিডে চলতেছে, আমরা অনেক পিছিয়ে আছি। বিটিআরসির সর্বশেষ তথ্য মতে দেশে এখন মোবাইল সিমের গ্রাহক প্রায় 14 কোটি, অর্থাৎ 5 বছরে বেড়েছে প্রায় 4.5 কোটি গ্রাহক, আর গেল আগস্টেই বেড়েছে প্রায় 19 লাখের বেশি। এদিকে দেশে এখন মোট ইন্টারনেটের গ্রাহক প্রায় 7,70,00,000, যার মধ্যে মোবাইল সিমের ইন্টারনেটের গ্রাহক 7,10,00,000, অর্থাৎ গেল 5 বছরে এর গ্রাহক বেড়েছে প্রায় 7,09,72,000। মোবাইল ডেটা পেনিট্রেশনটা আসলে গতি পেয়েছে 2013 সালে 3G আসার পর থেকে। আমি যদি ইউজারের পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে আমাদের এখানে ডেটা ইউজ বেড়েছে 46 গুণ এই 4 বছরে, 3.5 বছরে। আগের চেয়ে ইন্টারনেট সেবার মান উন্নত হলেও এখনও এর স্পিড ও দাম নিয়ে গ্রাহকদের রয়েছে বেশ কিছু অভিযোগ। এখন যেমন সব সিম থেকে নেট ইউজ করাটা সহজ, আবার আমার মনে হয় কস্টটাও অনেক মানে বেশি। এখন মাত্র 1 GB নেট যদি আমি সারা মাস ইউজ করতে চাই, আমাকে প্রায় 200-250 টাকার মতো কস্ট বহন করতে হচ্ছে। এটা অনেক বেশি। মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানের এই কর্মকর্তার দাবি, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ইন্টারনেটের দাম কিছুটা কম, তবে প্রযুক্তিগত বেশ কিছু জায়গায় আরও ইতিবাচক পরিবর্তন প্রয়োজন বলেও মনে করেন তিনি। 3G যে স্পিড আমরা এখন পাচ্ছি, এটা কোনো জায়গায় এটা অবশ্যই ইমপ্রুভ করার স্কোপ আছে। স্পিড বা যে কোয়ালিটি, এটা কিন্তু অনেক বিষয়ের উপর নির্ভর করে। যেমন আমাদের সাইট, কোথাও আমাদের সাইট সাফিসিয়েন্ট নেই, কারণ আমরা ওগুলো পাচ্ছিও না। এদিকে বড় পরিসরে কাজের জন্য ইন্টারনেট সেবার আরেকটি মাধ্যম ব্রডব্যান্ড। গেল কয়েক বছরে এর ব্যবহার বাড়লেও মোবাইল ইন্টারনেট গ্রাহকের তুলনায় তা খুবই নগণ্য। আইএসপির তথ্য মতে বর্তমানে এর গ্রাহক প্রায় 60 লাখ। তবে ব্রডব্যান্ড ব্যবসায়ীরা মনে করেন মোবাইল ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির কোনো নেতিবাচক প্রভাব এখানে নেই। যারা প্রোভাইডার আছে, এন্টিটেন প্রোভাইডার আছে, তারা ব্রডব্যান্ডটা বিশেষ করে ট্রান্সমিশন নেটওয়ার্কটা পৌঁছতে পারেনি, সেই সব এলাকায় বেশি আপনার ইউজ হচ্ছে, ব্যাপক হারে ইউজ হচ্ছে আপনার মোবাইল ইন্টারনেট। যত রকমের ডাটাবেজের কাজ করছে সব কিন্তু ব্রডব্যান্ডে সম্ভব, সেই কাজগুলো কিন্তু মোবাইলে সম্ভব না। মোবাইলে ছোটোখাটো কমিউনিকেশনগুলো করা যাচ্ছে।